করবে না। তোমরা যদি হাঁড়ি আলাদা করতে চাও তাহলে আলাদা করো, তবে সেটা আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে। আমি তোমাদের কাউকে আমার বাড়িতে থাকতে দেবো না হাঁড়ি আলাদা করে। আর আমার শেষ বয়সে আমি কোনো গরিব দুঃখী অনাথ মেয়েকে আমার কাছে রেখে দেবো। যে আমাকে শেষ বয়সটা ভালোভাবে দেখবে, আমি তাকেই আমার 10 বিঘা জমি, পুরো বাড়ি আর আমার সিন্ধুকে টাকা গয়না আছে সেই সব কিছু দিয়ে দেবো। তুমি বলতে গয়না, আবার এই পুরো বাড়িটা আপনি একটা বাইরের মানুষকে দেবেন? আর আপনার 3 ছেলে, 3 বউ, আপনি কি দেবেন না? এতটা নির্দয় আপনি কি করে হচ্ছেন, মা? এভাবে তোমরা নির্দয় হচ্ছ, সেইভাবে আমিও হচ্ছি। তোমাদের কি আক্কেল বিবেক কিচ্ছু নেই? একটা বুড়ি মানুষকে বলছো আলাদা নিজের সংসার দেখেছে? তাহলে কেন কেন আমি তোমাদেরকে আমার সব দিয়ে যাবো? আচ্ছা মা, আপনি বাইরের মেয়েকে কেন দেবেন? বুঝতে পারি না, বুঝতে পারি। কি হবে? আমি আপনার বড় বউ আছি তো আপনার দুঃখ বোঝার জন্য। আর নিতে পারি না। আপনার কোনো কষ্ট হবে না শেষ বয়সে। শেষ বয়সে আমি আপনার আমি মাকে দেখবো, শুধু তুমি কেন একা দেখবে? হ্যাঁ, ঠিকই তো আমরা সবাই মিলে মাকে দেখবো। আচ্ছা আচ্ছা, এখন আর বেশি দেখবো না করে বেলা গড়িয়ে গেল, রান্নাটা চাপা। রোজ তো এই তোমাদের বেলা করে রান্না করা চলে, আমায় এক তরকারি দিয়ে ভাত খেতে হবে। আজকে আমার বড্ড ব্যাঙে ভাত খাওয়া স্বাদ হয়েছে। দেখি তোমরা কে কিরমভাবে রান্না করে আমায় খাওয়াও, সেই বুঝেই আমি আমার সম্বন্ধে সিদ্ধান্তটা নেব। যত যাই মশলাপাতি দিয়ে রান্না করো, সরলার হাতের রান্না একেবারে মা অন্নপূর্ণার মতো। একবার মা খেলে আমাকে ছাড়া মার কাউকেই কিছু দেবেন না। হ্যাঁ বাবা, ও বাবা, বাবা গো, আজকে তো দেখি একেবারে আমার সব পছন্দ মতো রান্না। তা বৌমারা, সূর্য কোন দিকে উঠেছিল গো আজকে? সূর্য একদম ঠিক দিকেই উঠেছে মা। আপনি রান্নাটা খেয়ে বলুন তো আপনার কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমি জানি পুরো ভাতটা আপনাকে লাউ চিংড়ি দিয়ে খেতে হবে। মা, আপনি লাউ চিংড়ি খাওয়ার আগে কচুর লতিটা একবার খেয়ে দেখুন।
আচ্ছা আচ্ছা, এত কথা বলে তো লাভ নেই। আমি সব কটা রান্নাই খেয়ে দেখবো। তবে এই একদিন রান্না করে কিন্তু আর কেউ সম্পত্তি পাবে না, বুঝেছো তো? সারাটা জীবন আমার সেবা যত্ন করতে হবে, হ্যাঁ। মনে থাকে যেন কথাটা। মায়ের ঘরটা একটু ভালো করে মুছে দিই বাবা। মা ধুলোবালি একদম পছন্দ করেন না। মায়ের যদি ধুলোবালি থেকে শরীর খারাপ হয়ে যায় তখন তো সবকিছু আমার হাতছাড়া হয়ে যাবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এ কি, তুই তো দেখছিস যে আমি এখানটা মুছছি, তাহলে তুই কেন জলটা ঢাললি এখানে? উঠোনটা একেবারে কাদা কাদা হয়ে গেল তো। ওহো, আমি একদম খেয়াল করিনি গো দিদি ভাই। আমি ভাবলাম কি যে জল ঢেলে দিলে উঠোনটা হয়তো আরো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তুমি যে উঠোনটা নিকোচ্ছিলে আমি সত্যি বলছি গো, দেখতে পাইনি। নাটকটাও তো দেখতে পাইনি। বলি ভগবান কি দুটো চোখ এমনি এমনি দিয়েছে? বল হিংসে হিংসে, তুই হিংসে করে আমার এই কাজে ব্যাগটা দিবি। মা আমার উপর খুশি হয়ে গিয়ে সবকিছু আমায় দিয়ে দেয়, এই জন্যই তো তোর চোখ লাগিয়ে যাচ্ছে। আমি কিছু বুঝি না নাকি? ও বড় চুলোচুলি করে মরো বাবা। মাকে দিয়ে এই রান্নাটা খাইয়ে আসি, মা খুব খুশি হবে। যাই, এদিকে ঝগড়া করছি আর ছোট বউ মায়ের ঘরের দিকে যাচ্ছে কেন? আমি আবার ওটা রান্নার পার্টি। না না না, ওকে যেতে দেওয়া যাবে না। যে করে হোক ওর এই পরিকল্পনাটা নষ্ট করতেই হবে। কি আর করিনি রে ছোট, হাত থেকে পড়ে গেছে। আমায় ক্ষমা করে দে রে, আমি চললাম। আমার আবার দেরি হয়ে যাচ্ছে। কত কাজ করে, তুই বরং এই জায়গাটা একটু পরিষ্কার করে দে। এই ঘটনা আসলে আর সমস্তটা শুনতে পেলেন বড়দিদি। ভাবলেন, বাবা, একেবারে কাজ করতে পড়ে গেছে। এইভাবে আমি সম্পত্তিটা কাকে দেবো? এইভাবে তিন বউয়ের সেবা যত্ন নিয়ে শাশুড়ি মায়ের দিন দিব্যি চলে গেল। বেশ কিছুদিন পর, উফ, 1 মাস ধরে সংসারের খাটনি খাটতে খাটতে আমার হাত দুটোর আর কিছুই নেই। না বাবা না, কাজে ফাঁকি দিলে চলবে না। এত বড় সম্পত্তি তাহলে হাতছাড়া হয়ে যাবে। কিছুতেই ওই দুই বউয়ের নাগালে সম্পত্তি আনতে দিলে চলবে না। আমাকে সবটা বুঝে নিতে হবে। ভগবান, তুমি একটু দেখো, এতগুলো দিন ধরে এত খাটাখাটনি করছি, সবটা যেন ঠিক
তোরা পরিশ্রমী হয়ে উঠবি।